আসলে কোন পথে যাচ্ছে আমি বহুবার বলেছি, আরো বলবার প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। কিন্তু মূল কথা হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে মূল দায়িত্ব কার? নিঃসন্দেহে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায়, গণতন্ত্রের জন্য লড়াইয়ের সংগ্রামে রাজনৈতিক দলগুলোর গুরুত্ব বা দায়িত্ব অপরিসীম। আমার আজকের বিষয় বিএনপির হলোটা কি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে নিঃসন্দেহে দেশে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে শক্তিশালী এবং বলা যেতে পারে অতীতে ক্ষমতায় থাকা এই দলটি আগামী নির্বাচনে কোনো ঝামেলা না হলে, নির্বাচন যদি ফ্রি ফেয়ার হয়, তারা নির্বাচনে জিতবে, এটা ধরে নেওয়া যায়। বলা সমীচীন নয়, তারপরেও আমি বলছি। বিএনপি আসলে কি করছে, যেটা আমি লক্ষ্য করছি যে বাংলাদেশ, আমি অনেকদিন ধরে বলবার চেষ্টা করছি যে এই যে এত রক্তদানের মধ্য দিয়ে, একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈর শাসকের পতন ঘটানো গেল, তারপরে বাংলাদেশ তো আসলে গণতন্ত্রের পথে হাঁটবে। বাংলাদেশ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র গঠনের পথে হাঁটবে। বাংলাদেশ একটা উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটবে, যেখানে দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, যেখানে সুশাসন থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, মানুষের কথা বলবার স্বাধীনতা থাকবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে বাংলাদেশ এখন যোজন যোজন দূরে। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, সেটাও আমি এর আগে নানাভাবে বলবার চেষ্টা করেছি এবং বলে বকাও খেয়েছি অনেকের। এবং এই অনেক যারা, তারা আসলে আর্টিফিশিয়াল নানা অ্যাকাউন্ট বা বট বাহিনী, এই বট বাহিনী আগের আমলে তৈরি করা হয়েছিল, আপনি গেলেই বুঝবেন যে এদের আসলে বাস্তবে তেমন কোনো অস্তিত্ব নেই, অধিকাংশের অস্তিত্ব নেই। একই কথা ঘুরিয়ে ফিরে তারা বলছেন। যাই হোক, আমি আমার মূল কথায় আসি। দেশটা একটা অন্ধকারের পথে হাঁটছে। এটা স্পষ্ট যে বাংলাদেশে এখন স্টেক হোল্ডার বলতে যেটা বোঝায়, আমরা চারটে স্টেক হোল্ডার বলতে পারি। অবশ্যই মূল স্টেক হোল্ডার দেশে জনগণ, কিন্তু জনগণকে নানাভাবে প্রতিনিধিত্ব করে, জনগণকে নিয়ন্ত্রণ করে, জনগণের হয়ে কথা বলে, এরকম শক্তি যদি আমরা এই মুহূর্তে চারটা দেখি ক্রিয়াশীল, একটি বিএনপি এবং তার মিত্ররা, আমি মিত্রদের নিয়েও পরে কথা বলবো। আরেকটি শক্তি হচ্ছে এনসিপি, নবগঠিত এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কতিপয় নেতা সামনের সারিতে সরকারের বাইরে আছেন তারা, এবং তাদেরকে পেছন থেকে যারা মদত দিচ্ছেন, সরকারের ভেতরে থেকে, সরকারের বাইরে থেকে তারা, এবং সহ কিছু ন্যারেটিভ যারা তৈরি করছেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে তারা। এই একটা চক্র, এই চক্রের সঙ্গে বা এই গোষ্ঠীর সঙ্গে জামায়াত ইসলামী আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এরা একটা স্টেক হোল্ডার, বিএনপি একদিকে, এনসিপি জামাত এরা একদিকে। আরেকটি স্টেক হোল্ডার ইতিমধ্যেই হয়ে দাঁড়িয়েছে এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, প্রধানত সেনাবাহিনী, এবং ব্যক্তিগতভাবে আরেকজন স্টেক হোল্ডার, সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। কেন তিনি? কারণ তার কিছু অর্জন আছে, বিশ্বজুড়ে তার কিছু সুনাম আছে, খ্যাতি আছে। কিন্তু এই চার স্টেক হোল্ডারের মধ্যে আমি বাকি তিনটাকে ক্রিয়াশীল দেখলেও প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোনো কথাবার্তা, সারা শব্দ বোঝা যাচ্ছে না। যেটা বোঝা যায় যে তিনি একটা গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত, অথবা সেই গোষ্ঠীকে তিনি আশ্রয় প্রশ্রয় দিতে চান, কিন্তু মুখ ফুটে কিছু বলেন না। এবং আমার ধারণা সবচেয়ে বড় ঝামেলার মধ্যে যে পরিস্থিতি দেশে হচ্ছে, তিনিই পড়বেন, যেটা আমরা কেউই চাই না। কারণ দেশের আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্মান তিনি এনে দিয়েছেন, বাংলাদেশকে তার জন্য অনেকে চেনে, এবং এই সম্মানীয় ব্যক্তিকে আমরা সম্মানিত হিসেবে দেখতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, যে বললাম যে বিএনপি কি করছে। বিএনপি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ইতিহাসে। বাংলাদেশে যখন ৭৫ সালে একদলীয় শাসন জারি করা হয়, তারপরে পট পরিবর্তনের মধ্য দিয়ে এই দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। যদিও তার শাসনামল নিয়ে, তার রাজনৈতিক দল গঠন নিয়ে নানা রকমের সমালোচনা আছে, এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি, ভবিষ্যতে হয়তো কথা বলবো। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই দল বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে অনেক ভূমিকা পালন করেছে। ১৯৮৬ নির্বাচনে এরশাদের অধীনে আওয়ামী লীগ যখন একদিনের ব্যবধানে কথা পরিবর্তন করে গেল, এই দল সেই নির্বাচনে যায়নি। দলের নেতৃত্ব বেগম জিয়ার একটা আপসহীন ভূমিকা মানুষের কাছে সমাদৃত। কিন্তু দলের ইতিহাসের একটা বড় অংশ হচ্ছে, এই দল হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শুরু থেকে
অটো বেনিফিশিয়ারি। এবং এই দলটির লক্ষ কোটি নেতা সমর্থক আছে, কিন্তু নেতৃত্বের একটা বড় অংশই তারা অটো বেনিফিশিয়ারি, দলটিও এক ক্ষেত্রে অটো বেনিফিশিয়ারি, এবং এরা তেমন কিছু অর্জন করতে চায় না, জানেও না বোধ হয়। এবং ভাবটা এরকম যে ওই চেয়ে চেয়ে দেখার মতো, সবকিছু চেয়ে চেয়ে দেখবেন, যখন হাতে আসবে তখন সেটা তুলে নেবেন। কিন্তু নিজেদের এই যে এত ত্যাগ কষ্ট, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর, এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের শত শত কর্মী জীবন দিল, কিন্তু ক্যাপিটালাইজ করতে তারা পারল না। বরং জুলাই আগস্টের পর একটা চাঁদাবাজ দল হিসেবে তাদের ইমেজ দাঁড় করানো হয়েছে। কিছু সত্য, অনেকটাই অসত্য। এক ধরনের প্রোপাগান্ডা তাদের এককালীন মিত্ররা এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকতে চাওয়ারা এই প্রোপাগান্ডাটা চালিয়েছে বলে আমার ধারণা। আমি মনে করি এখানে যে বিএনপির মূল নেতা মিস্টার তারেক রহমানকে একটু সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দল, রাজনীতি, দেশ নিয়ে ভাবা দরকার। দলটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিয়ে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আগামী 50 বছর পরে কি হবে সেই ভাবনাটা তিনি ভাবুন। আমি চাইব যে তিনি বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কাজ করবেন, বোঝার চেষ্টা করবেন। তার বাবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। হ্যাঁ, তারেক রহমানকে ঘিরে কি আমরা আশা করতে পারি বা বিএনপিকে ঘিরে আশা করতে পারি? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি নিজে বিএনপি করি না, বিএনপি কোনোদিন করবো না, কোনো রাজনীতি আমি করবো না, কিন্তু এই গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু বর্তমান বাস্তবতায় আমাদের কোনো অপশন নেই। আমরা আসলে কোনো প্রধানমন্ত্রী চাই না। মিস্টার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই না। তিনি হবেন হয়তো, আমরা কোনো রাষ্ট্রপতি চাই না, আমরা একজন রাষ্ট্রনায়ক চাই। বাংলাদেশের জন্য একজন ভূমিপুত্র দরকার। আমি মনে করি না জিয়া পরিবারের বাইরে, তারেক রহমানের বাইরে এই দল কোনোদিন কারো পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে যতদিন তারা আছেন। যে অঙ্গীকারগুলো জনগণের কাছে করেছেন সেটা তারা পালন করবার চেষ্টা করবেন, এটা তাদের কাছে আমাদের প্রত্যাশা। এবং আমি বিশ্বাস করি হয়তো তারা অনেকটা তারা করবেন, বিশ্বাস তারেক রহমান করবেন, কারণ এর কোনো বিকল্প তাদের সামনে নেই। এবং যে কথা আমি বলবার চেষ্টা করছি যে আমরা একজন রাষ্ট্রনায়ক, যে তারেক রহমানকে হতে পারবেন আমরা শিওর। কিন্তু যেটা আমি তাকে বলতে চাই, তার জন্য বলতে চাই যে এই দলের মালিকানা এবং নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। এই লক্ষ লক্ষ নেতাকর্মী ডিল করবার তার ব্যক্তিগতভাবে কোনো দরকার নেই। সারা দেশের কমিটি কোথায় কি হলো, কে নেতা হবেন কে, এটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে দিয়ে তিনি তার উপরে উঠুন, উপরে উঠে দেশটাকে নিয়ে ভাবুন, দেশটাকে নিয়ে ভাববার, কাজ করবার লক্ষ্য যে বের করুন, পৃথিবীর নানা অংশের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করুন। এবং তার যে বয়স, তাতে এটা তার পক্ষে আমি মনে করি সম্ভব। এবং এখানে আরেকটা প্রশ্ন আমি একটু আলোচনার মধ্যে আনতে চাই। এই কথা আমি জুলাই আগস্টের আগেও বহুবার বলেছি যে বাংলাদেশের জোট রাজনীতি আসলে বাংলাদেশের অনেক ক্ষতি করেছে। শেখ হাসিনা এই যে যাদের নিয়ে রাজনীতি করেছেন, শেখ হাসিনাকে আমি একসময় প্রশংসাও করেছি যে তিনি আসলে অনেক রাজনীতিকের চরিত্রটাকে জনগণের সামনে উন্মোচিত করেছেন, অনেক দলের রাজনীতি নষ্ট করে দিয়েছেন। এদের যে কেনা বেচা যায় সেটা শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন। আমাদের শ্রদ্ধাভাজন অনেক নেতার, আমি তাদের নাম করতে চাই না, তারা কেউ কেউ জেলে আছেন, কেউ পালিয়ে আছেন, তার যারা মিত্র ছিলেন। বিএনপিরও এই মিত্র যারা বিগত দিনে অবশ্যই তাদের ত্যাগ আছে, ছোট ছোট দল হলো, ত্যাগের চাইতে বড় কথা হলো তারা রাজপথে কথাবার্তায় সক্রিয় ছিলেন। কিন্তু কেনা বেচা খুব বেশি ডিফিকাল্ট কি, দু একটা ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে আমার কাছে মনে হয় না। আমি জানি তারা শুনলে মন খারাপ করবেন, কিন্তু আমরা এটা লক্ষ্য করছি জুলাই আগস্টের পরে এই ছোট ছোট দলের নেতারা কখনো কখনো ক্ষমতাসীন, এখন যারা ক্ষমতায় আছেন এবং তাদের যে রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, আবার ওদিকে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অর্থাৎ ভবিষ্যতে ক্ষমতা যার হাতে তার সঙ্গে তারা থাকবেন। আরও নানাভাবে সুযোগ সুবিধা পাওয়া যায়, জানি ক্ষমতাসীনদের সংযোগ থাকলে সেটা তারা করছেন। কাজেই নিশ্চয়ই বিএনপির অঙ্গীকার যে তারা আন্দোলনে শেখ হাসিনার বিরোধী বা স্বৈরশাসক বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করবেন, সেই অঙ্গীকার তারা পূরণ করুন। নাহলে জনগণ আবার ভবিষ্যতে বিশ্বাস করবে না, কোনো রাজনৈতিক দলও তাদের বিশ্বাস করবে না। এবং সরকারে তারা থাকলে, সরকার থেকে তাদের পারফর্ম না করতে পারলে বিএনপি নেতাকর্মীদের নেতাদের যেমন মন্ত্রী বানিয়ে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে, ওই ছোটখাটো দলের নেতাদেরও পাওয়া যাবে। কিন্তু আমরা ভবিষ্যতে বিগত সরকারের আমলে যেসব বামপন্থীরা বা অন্যান্য দলের নেতারা বড় বড় নেতা হয়েছেন, ছোট দলের বড় নেতা কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি, বরং দেশটাকে ধ্বংস করেছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগ আছে, সেরকম কোনো নেতা আসলে আমরা দেখতে চাই না, গ্ল্যামার যতই থাকুক।
সো বিএনপির ডান বাম এদিকে তাকাবার দরকার নেই, অঙ্গীকার যেটুকু করেছেন পূরণ করুন, কিন্তু নিজের দলটাকে, নিজেদের শক্তিটাকে শক্তিশালী করুন। কেন করবেন? বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি দরকার। বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাজনীতির আজকে বড় অভাব। বাংলাদেশ আজকে উগ্রপন্থীদের হাতে চলে যাচ্ছে। অনেকে আমাকে বলছেন, এই যে ট্রল করার কথা আমি একটু আগে বললাম না, বলবেন আপনি তো এটা বলেছিলেন ঈদের পরে এটা হবে ওটা হবে, জঙ্গিরা এটা করবে ওটা করবে। হ্যাঁ, বলেছি। আমার ইতিহাস যদি দেখেন, পুরোনো দিনের কথাবার্তা যদি দেখেন ধারাবাহিকভাবে, সময় মতো না হলে সেই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন সময় ঘটেছে। শেখ হাসিনার সরকার বিষয়ে ধারাবাহিকভাবে আমাকে যারা চেনেন জানেন, আমার লেখা পড়েন, আমার কথা শুনেন, আমার শো দেখেন, আমার চাইতে ধারাবাহিকভাবে খুব কম লোক কথা বলেছেন এবং আমার মধ্যে কোনোদিন কোনো বিচ্যুতি ছিল না। আমি গর্ব করে বলতে পারি, অহংকার ভালো নয়, অহংকার করছি না, কিন্তু কথা বললাম। এই যে জঙ্গিদের কথা বললাম বা উগ্রগোষ্ঠীর কথা বললাম, এই উগ্রগোষ্ঠীর কথা বলেছি বলে কিছুটা স্বস্তিতে এই সময়টা আমরা পার করতে পারলাম। ওই শক্তিগুলো অ্যালার্ট হয়েছে। আমি আবারও বলি, বাংলাদেশকে একটা অন্ধকারে নিয়ে যাবার চেষ্টা হচ্ছে। কারা করছেন এটা? কথা খুব পরিষ্কার, আমি নাম বলছি না। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এদের কেউ দেশে আছেন, বাইরে আছেন, এদের কেউ নানান পেশা আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, সম্পাদক হিসেবে পরিচিত, নানা কিছুতে পরিচিত। অর্থাৎ 26 জনকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এদের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন সরকারের অন্তত 1, 2, 3, 4, 5 থেকে 7 জন উপদেষ্টা। সরকার রিফর্মের যে কমিশন করেছে, সেই কমিশনের কোনো কমিশনের 2-1 জন প্রধান এর সঙ্গে যুক্ত আছেন। রাজনৈতিক শক্তি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আমাদের এই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, যাদের অনেক প্রশংসা করতে হয় যে তারা সাহসী একটা ভূমিকা পালন করেছেন, সে দিকে মাফ করবেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই চক্রগুলো, এই গোষ্ঠী, এই সিন্ডিকেট, এই উপদেষ্টারা তাদেরকে বিভ্রান্ত করেছেন, অথবা তাদের অতীত যে যোগাযোগ সংযোগ রাজনৈতিক, সেগুলোর ফলে তারা আসলে তাদের কেউ কেউ অবশ্যই ওই চক্রের সঙ্গে মিলে দেশটাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং রাজনৈতিক শক্তি হিসেবে এই দলটাকে দাঁড় করাবার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না এরা বুঝে সবাই করছে, বুঝে না বুঝে করছেন। এদের সঙ্গে আরেকটা রাজনৈতিক দল, যাদের 71-এর ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, তারাও কখনো কখনো যুক্ত। প্রকাশ্যে অপ্রকাশ্যে দলটিকে বোঝা অনেক দায় এবং আরো ছোটখাটো 2-1টা দল এদের সঙ্গে যুক্ত আছে। এই চক্র মিলে এবং অন্তত 3টে বিদেশি শক্তির কথা আমি নাম উচ্চারণ করব না, দেশের কথা আমি বলতে পারি, যারা এদের সঙ্গে মিলে আসলে দেশটাকে একটা চোরাগলির পথে নিয়ে যাবার চেষ্টা করছেন আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে। যে আদর্শ, যে রাজনীতি বাংলাদেশের জনগণ সেই অর্থে সমর্থন করে না। এবং এই কারণেই বাধা হয়ে যখন দাঁড়াচ্ছে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, সেনাপ্রধান যখন নির্বাচনের কথা বলছেন ডিসেম্বরের মধ্যে, তারা চেষ্টা করছে সেনাপ্রধানকে সরাবার জন্য। ইতিমধ্যে একজন জেনারেলকে ব্যবহার করা হয়েছে, কিন্তু যেটা আমি পরিষ্কার করে বলতে চাই, সেনাবাহিনী, আমি যতটুকু জানি, আমার নানান সোর্স যেটা বলে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। এই যে জাতিসংঘের মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, নিরাপত্তা উপদেষ্টা যাই বলুন না কেন, এবং এটাও বুঝতে কারো বাকি থাকবার কথা নয় যে সেনাবাহিনীর নেতৃত্বের মধ্যে একটা দ্বৈত নেতৃত্ব, মাফ করবেন, দ্বৈত নেতৃত্ব তৈরি করবার জন্য একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, যার নিয়োগের ক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তিনি বিদেশে থাকাকালীন এই নিয়োগটা দেওয়া হয়েছে এবং তার কথাবার্তা আমরা সবাই শুনছি তিনি কি বলছেন। এখন এই যে সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা হলো, এটা সফল হবে না। কেননা বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর বিপক্ষ নয়, সেনাবাহিনীর জনগণের বিপক্ষ নয়। এটা অতীতে প্রমাণিত হচ্ছে। কোনো সেনা সদস্য, কোনো প্রতিষ্ঠান হয়তো কখনো ভূমিকা পালন করেছে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী কিছু সম্ভব হয়নি, কেননা এটা রাজনৈতিক নেতৃত্বের দায় বা সরকারে যারা ছিলেন তাদের দায়। সেনাপ্রধান দীর্ঘদিন থেকেই বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যে, 18 মাসের মধ্যে, যেদিন থেকে নতুন সরকার দায়িত্ব নিয়েছে তার থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এবং সর্বশেষ সেনাপ্রধান কথা বলেছেন অফিসারদের বা সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যে 1 জানুয়ারি 2026-এর আগে নির্বাচন হবে। তো অপেক্ষা করছেন, চাতক পাখির মতো অপেক্ষা করছেন একটা
নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য। কারণ দেশটা গণতান্ত্রিক, দেশটাতে নির্বাচন হতে হবে, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ নির্ধারণ করবে কে তাকে নেতৃত্ব দেবে, কে দেশ পরিচালনা করবে। সেনাপ্রধানের কথা স্পষ্ট, করিডোর চাই না আমরা। যদি করিডোর দিতে হয় সেটা মানবিক করিডোর হোক, সেটা অবশ্যই জনগণের সরকার দেবে। কোনো অনির্বাচিত সরকার, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের সেই ক্ষমতা নেই। আবার একথাও আমরা দেখলাম যে এই যে জাতিসংঘ কিন্তু এইসব বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে চেয়েছে, যোগাযোগ করতে চেয়েছে, যোগাযোগ করতে সরকার দেয়নি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স সহ তাদের যে প্রতিরক্ষা কর্মকর্তারা আছেন তারা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। বার্তাগুলো খুব স্পষ্ট যে যত কথাই বলুক না কেন, বাংলাদেশকে অন্য পথে নিয়ে যাওয়া যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটাই অত্যন্ত জরুরি এবং সেখানে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে নির্বাচন, এবং সে কথা সেনাপ্রধানও বলছেন যে রাজনৈতিক দলগুলিকে আসলে এখানে মূল ভূমিকা পালন করতে হবে। তো সেনাপ্রধান যেটা বলছেন, আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমার ধারণা জেনারেল ওয়াকার যতক্ষণ আছেন নির্বাচনের সম্ভাবনা ততক্ষণ থাকবে। জেনারেল ওয়াকারকে সরিয়ে দিলে বাংলাদেশের নির্বাচন অনেক দিন নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আমি জেনারেল ওয়াকারের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। একদিনই তাকে একটা অনুষ্ঠানে দেখা হচ্ছে, দ্যাটস ইট, ডিটেল কথা হয়নি। কিন্তু আমি তাকে লক্ষ্য করছি সেই শেখ হাসিনার আমল থেকে, এবং আমি তার কথাবার্তা এবং তার সম্পর্কে আমি নানা জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে বুঝেছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অভ্যুত্থান করতে চান না, অভ্যুত্থান করবেন না, ক্ষমতা দখল করতে চান না। চাইলে তখনও পারতেন, সেদিন কেউ কিছু বলতো না। অগাস্টের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে কেউ কিছু বলতো না, আমি শিওর বিএনপিও বলতো না। কিন্তু আজকে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে বিএনপি আসলে কিছু বলছে না, করছে না। কেন করছে না সেটাই আমার প্রশ্ন। এই যে ইশরাক তার